বাড়ি ভর্তি মানুষ, অথচ সবার মাঝেও নিজেকে কতটা একা লাগছে পাখির। শান চলে যাবার পর থেকে বুকটা ধুকপুক করছে ভীষণ। একধানে বেলকনিতে বসে গেইটের দিকে উদাস মনে চেয়ে আছে পাখি। দৃষ্টি আজ স্থির। কেন জানে না, মনে আজ হাজারো কথা জেগে উঠছে। জেগে উঠছে বিষাদের নীল রেখা। চারপাশের কোলাহল কোনোভাবেই সে বিষাদকে ছাপিয়ে যেতে পারছে না। ও মুন সাইন, যাবে না তুমি? এখনো রেডি হওনি? বলতে বলতে ঘরে ঢোকে ইনাহ। পাখি ভাবনার জগৎ থেকে বেরিয়ে মুচকি হেসে ইনাহকে ডেকে নেয় কোলের কাছে। না যাব না, দিদা বলেছে বনু কষ্ট পাবে, তোমার কোলে ওঠা যাবে না, থমথমে মুখে জবাব দেয় ইনাহ। পাখি স্মিত হেসে বলে, কে রেডি করালো তোমায়? দিদা করিয়েছে। মাশা আল্লাহ, আমার মেয়েকে কত সুন্দর লাগছে, বলেই ইনাহকে শক্ত করে জড়িয়ে কপালে গালে চুমু এঁকে দেয় পাখি। হয়েছে তোমাদের? পাখি আর ইনাহর আলিঙ্গন দেখে স্বাভাবিকভাবেই কথাটা বলে শর্মিলা। ইনায়াহর সাথে পাখি এতটাই ব্যস্ত ছিল যে বেলকনির দরজায় কেউ এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারেনি সে। শর্মিলার দিকে চেয়ে শব্দহীন হেসে দেয় পাখি। চলো চলো চলো, আর কখন যাবে বলো তো, বলে দ্বিতীয় দফা তাড়া দেয় শর্মিলা। একটু পরে যাই মা, শরীরটা ভালো ঠেকেছে না, ফুরবল কণ্ঠে বলে পাখি। শর্মিলা দ্রুত এসে পাখির কপাল গালে হাত রাখে। কি হয়েছে বৌমা? খুব কি খারাপ লাগছে? বাবুকে কল করব? শর্মিলাকে মিছে আস্থা দিয়ে পাখি বলে, না মা, তেমন কিছু না। আপনার ছেলেকে ফোন দিতে হবে না, আপনি যান, আমি রেডি হয়ে আসি। এমনিতে কোথাও গেলে পাখির রেডি হতে মোটেও তেমন সময় লাগে না, আর আজ যেন হাতই চলছে না তার। কাবার্ড থেকে জামরঙ্গের হালকা কাজের শাড়িটা বের করে। আয়নায় দাঁড়িয়ে নিজের খোলা পেটের দিকে একবার তাকায়। হাত চলে যায় পেটের উপর। মুচকি হেসে ওঠে পাখি। ফোনটা এনে পরপর কতগুলো ছবি তোলে, পাঠিয়ে দেয় শানের বার্তা কক্ষে। এরপর শাড়িটাকে অগোছালো হাতে সেট করে নেয় নিজের শরীরে। আবার পর পর কতগুলো ছবি উঠিয়ে পাঠিয়ে দেয় শানের কাছে। চুল আছড়ে ছেড়ে দিতেই শানের কথা মনে পড়ে। লম্বা চুলগুলো দুই দিকে ছড়িয়ে বিভিন্ন এঙ্গেলে কয়েকটা ছবি তোলে, সেগুলোকেও পাঠিয়ে দেয় ভালোবাসার মানুষটার কাছে। কিছুক্ষণ পরে বেশ অগোছালো হয়েই ঘর ছাড়ে পাখি। একে একে সবাই গাড়িতে বসে পড়ে। পরপর 4টা গাড়ি দাঁড়ানো সদর দরজার বাহিরে। একটা বরের জন্যে, বাকি 3টা অন্যান্যদের জন্যে। শানের নিজস্ব গাড়িতে বাড়ির সদস্যরা উঠেছে, আর বাকি ভাড়া গাড়িগুলোতে অন্যান্য আত্মীয় স্বজনরা। পাখি অন্য গাড়ির দিকে এগোতেই রাফি বলে, ভাবি ভাইয়া আপনাকে এ গাড়িতে যেতে বলেছে। চমকে পিছু ফেরে পাখি। ক্ষীণস্বরে আচ্ছাবলে গাড়িতে বসে জানালার পাশে গিয়ে বসে পাখি। নিজে নেই অথচ আমার খেয়াল ঠিকই রেখেছে, শানের কথা ভাবতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে পাখির। ফোনের পাওয়ার বাটনে চেপে স্ক্রিনে শানের ছবিটায় হাত বুলিয়ে নেয়। কমিউনিটি সেন্টার বাড়ি থেকে ততটাও দূরে নয়। কিছুক্ষণের মাঝেই সবাই এসে পৌঁছায় সেখানে। শান যে বেশ খরচা করেছে এই বিয়েতে তা দেখেই বোঝা যাচ্ছে। চারদিকেটা ভালো করে দেখে পাখিরা ভিতরে ঢোকে। একে একে আমন্ত্রিত সকলেই চলে আসছে। রাখিরা চলে এসেছে একটু আগে। পার্লার থেকে মেয়েরা সাজাচ্ছে তাকে। পাখি আর সেদিকে পা বাড়ায় না। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকায় পাখি। রাফি তুমি? অবাক হয়ে প্রশ্ন করে পাখি। সহাস্যে রাফি জবাব দেয়, স্যার আপনাকে দেখে রাখতে বলেছে ভাবি। কখন আপনার কি প্রয়োজন হয়? পাখি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না।
নিজেকে কোনোমতে ধাতস্থ করে বলে, তুমি যাও, আমার কোনো প্রয়োজন হলে আমি ডেকে নিব তোমায়। ভাবি আপনাকে খুব ফুরবল লাগছে, চাইলে আপনি রেস্ট নিতে পারেন। কিভাবে রেস্ট নিব রে? সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করে পাখি। স্যার আপনার রেস্টের জন্যে এখানে একটা রুমও বুক করেছে। বলেছে আপনার খুব বেশি খারাপ লাগলে ওই রুমে গিয়ে রেস্ট নিতে, গড়গড় করে কথাগুলো বলে রাফি। এতটা ভাবে শান ওর জন্যে এটা ভাবতেই চোখের কোণে জল জমে যায় পাখির। ঠোঁটের কোণে প্রশান্তির হাসি খেলে ওঠে। নিজের ভাগ্যের উপর নিজেরই বড্ড হিংসে হচ্ছে আজ। তুমি যাও রাফি, লাগলে ডেকে নিব, বলে রাফিকে পাঠিয়ে দেয় পাখি। বিয়ে বাড়িতে যতই সবকিছু সময় ধরে করা হোক না কেন, শেষ পর্যন্ত কোনোটাই নির্দিষ্ট সময়ে করা হয় না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল পড়ে যায়, তবুও বিয়ের কাজ শুরু হয় না। বিয়ের আয়োজনে তাড়া দিতে থাকে আগত মেহমানরা। ঘণ্টা খানিক পর শুরু হয় বিয়ের কার্যক্রম। সময় তখন বিকেলে 5:30। পাখি একবার ফোনের দিকে তাকাতেই দুজনের খুনসুটি মাখা মুহূর্তের ছবিটা ভেসে ওঠে। তখনই মনে পড়ে শান সকালে তাকে কি বলেছিল। এটা কি করে ভুললাম আমি? উনি তো ড্রেস আনতে বলেছিলেন, আর সবার শেষে তো আমিই বাড়ি থেকে বেরিয়েছি, তালাও তো দেইনি দরজায়। ভাবতেই গায়ের সবগুলো লোম যেন দাঁড়িয়ে যায় পাখির। এদিকে সন্ধ্যা নামার আগেই চারদিকে ঘনকালো আধারে ঢেকে গেছে, হয়তো অনাকাঙ্ক্ষিত বৃষ্টির পূর্বাভাস। পাখি ভাবতে থাকে এখন তার কি করা উচিত। শত ভেবেও কোনো উপায় না, সশরীরে বাড়ি যাওয়া ছাড়া। যেই ভাবা সেই কাজ। মাথা উঠিয়ে দেখে তার আশেপাশে বাড়ির কেউ নেই, সবাই হয়তো বিয়ে দেখছে। পাখি উঠে এসে রাফিকে খোঁজে চারদিকে, কোথাও পায় না। অগত্যা ফোনটা হাতে নিয়ে রাস্তায় এসে দাঁড়ায় গাড়ির জন্যে। কিছুক্ষণের মাঝে গাড়িও পেয়ে যায় একটা। এদিকে ইতোমধ্যেই আকাশে মেঘের গুরুম গুরুম শুরু হয়ে গেছে। পাখির মন বলছে তাকে বাড়িতে যেতেই হবে, শানের ড্রেস আনতেই হবে, তালা দিতেই হবে। কথায় বলে বিপদ থাকলে সেখানে যাওয়ার জন্যে মন বেকুল হয়ে ওঠে। গাড়িতে চড়ে সোজা চলে আসে বাড়ির গেইটে। গেইট খোলা, অথচ দারোয়ান নেই। গাড়ি থেকে নেমে আশেপাশে সবখানে চোখ বুলিয়ে নেয় পাখি। মনে অজানা ভয় গ্রাস করে। বাড়িতে চোর ডাকাত পড়ে নিত। শুকনো ঢোক গিলে দোকানের দিকেও তাকায় পাখি, কোথাও দারোয়ান নেই। ঝড়ের পূর্বাভাস দেখে দোকানপাট সব বন্ধ করার প্রস্তুতি চলছে। গাড়িওয়ালাকে ভাড়াটা মিটিয়ে পাখি গেইটের ভিতরে পা রাখে। কোনো জনমানব নেই বাড়িতে আজ। দূর থেকে বোঝা যাচ্ছে সদর দরজার সামনের লাইটটা জ্বলছে, হয়তো দারোয়ানই জ্বালিয়েছে। পাখির মনে ভয় হচ্ছে বাড়িতে ঢুকেই যদি চোর ডাকাতের মুখে পড়তে হয়। মনে সাহস সঞ্চার করে বাড়ির দরজায় পা রাখে পাখি। অন্যরকম একটা গন্ধ এসে নাকে ঠেকে। চারপাশে তখন মাগরিবের আজান পড়ে যায়। শাড়ির আঁচলটা মাথায় টেনে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দেয় পাখি। চারিদিকের সবটাই ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণের মাঝেই ঝুম বৃষ্টির সাথে বাজ পড়ার কর্কশ শব্দে না চাইতেও গাহিম হয়ে আসে পাখির। ড্রয়িং রুমের চারদিকে ভালো করে দেখে নিয়ে পাখি উপরে নিজের ঘরে চলে যায়। উদ্দেশ্য শানের ড্রেসটা নিয়ে তালা চাবি সমেত নিচে নেমে আসা। পাখি দ্রুত পা চালিয়ে চলে যায় উপরে। ঘরের দরজায় পা রাখতেই বিকট শব্দ করে ওঠে। অন্তরাত্মা কেঁপে ওঠে মুহূর্তেই। হঠাৎ ছাদের দরজার কথা মনে হতেই সেদিকে পা বাড়ায় পাখি। কিন্তু আজ তো দরজা বন্ধ, শব্দটা কিসের হলো তাহলে?
শব্দের উৎস না খুঁজে পাখি নিজের ঘরে চলে আসে। দক্ষিণের জানালাটা খোলা। বৃষ্টির পানি এসে ভিজিয়ে দিচ্ছে সোফাটা। পাখি ফোনটা দরজার কাছের ওয়ার্ড্রোবের উপর রেখে এগিয়ে জানালাটা বন্ধ করে দেয়। এরপর কাবার্ড খুলে শানের হালকা বেগুনি রঙের পাঞ্জাবিটা বের করে নেয়। কারণ এই পাঞ্জাবিটা বেশ মানায় শানের শরীরে। মুচকি হেসে সেটা আলতো ছুঁয়ে দেয়। ঠোঁট এগিয়ে চুমু দিতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। দ্বিতীয় দফা ভয় কেঁপে ওঠে পুরো শরীর। জানালা ভেদ করে বজ্রপাতের আলো ঘরে ঠিকরে ঢুকছে। সে আলোতে পাখি সন্তর্পণে এগিয়ে যায় ফোনের কাছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আর চোখে দেখে নেয় পুরো ঘরটা। এরপর পাঞ্জাবির সেটটা নিজের সাইড ব্যাগে ভরে নেয় পাখি। তালা চাবি বের করে দরজাটা ভিড়িয়ে বাহিরে চলে যায়। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না যেন। ফোনের আলোয় নির্দিষ্ট একটা স্থান আলোকিত হলেও চারপাশটা অন্ধকারই রয়ে যায়। গা ছমছমে একটা পরিবেশ তৈরি হয়। বাহিরে বৃষ্টির শব্দে অন্য কিছু শোনার জো নেই। পা টিপে টিপে পাখি সিঁড়িতে চলে আসে। চোখে পড়ে সদর দরজা দিয়ে ভিতরে ঢোকা মানুষটার উপর। অবয়ব স্পষ্ট না হলেও তার গতিবিধিই বোঝাচ্ছে সে মানুষ। আগত মানুষটাকে দেখে ভয় গলা শুকিয়ে কাঠ হয় পাখির। কে ওখানে? মনে ভয় কিন্তু কণ্ঠে কাঠিন্য বজায় রেখে প্রশ্ন করে পাখি। আর তখনই থেমে যায় মানুষটার গতিবেগ। কোনো জবাব ছাড়াই ফোনের লাইট অফ করে নেয় লোকটা। পরক্ষণে মনে পড়ে রনির আসার দিন এমন একটা ঘটনা ঘটেছিল। মনে কিছুটা সাহস ফিরে পায় যেন। আমি জানি আপনি রনি ভাইয়া। প্লিজ ভাইয়া এভাবে মজা করবেন না, হেসে হেসে বলে পাখি নিচে নেমে আসে। অথচ সে বেমালুম ভুলে যায় আজ তো রনিরই বিয়ে। তার এখানে থাকার কথা নয়। যখন কথাটা মাথায় আসে ততক্ষণে নিজেকে একদম সিঁড়ির দোরগোড়ায় আবিষ্কার করে পাখি। শিরদাঁড়া বেয়ে শীতল কিছু একটা বয়ে যাওয়ার উপক্রম হয়। কাঁধে ব্যাগ, হাতে ফোন, অন্য হাতে নিজের মুখ চেপে ধরে কান্না সংবরণের চেষ্টা করে। কে কে ওখানে? জড়িয়ে যাওয়া কণ্ঠে প্রশ্ন করে পাখি। বৃষ্টির বেগ যেন সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। ঘরে ফিরে যাওয়াকে বুদ্ধিমতীর কাজ ভেবে হাতে ফোনটা চেপে উপরে দ্রুত উঠতেই বিদ্যুৎ চলে আসে। থমকে যায় পাখির পা। আগত লোকটাকে দেখার অদম্য ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে একটিবারের জন্যে পিছনে ফিরে তাকায় পাখি। আর তখনই পুরো শরীর যেন অসাড় হবার উপক্রম। হাত থেকে ফোনটা পড়ে যায়। এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে বাড়ি খেয়ে গড়িয়ে পড়ে একদম নিচে। আগত লোকটা সেদিকে একবার তাকিয়ে পুনরায় দৃষ্টি নিবন্ধ করে পাখির দিকে। চোখের সামনে নিজের বিপদ ছাড়া কিছুই নজরে আসে না পাখির। ভুল হয়ে গেল, বড্ড ভুল হলো বুঝি। আল্লাহ সহায় হওই কই তুমি? কেন আসছ না? আজ বুঝি তোমার জানপাখির শেষ দিন হতে চলল, আপনমনে ঠোঁটের ডগায় বিড়বিড় করে পাখি। আগন্তুক লোকটা দিকবিদিক না ভেবে পাখির উদ্দেশ্যে দৌড় দেয়। কাঁধের ব্যাগ ফেলে দৌড়াতে শাড়ির আঁচল গিয়ে আটকে যায় পায়ের সাথে। সকালে অগোছালো হয়ে শাড়িটা পরায় আঁচলটা একটু বেশিই লম্বা হয়ে যায়। মুখ থুবড়ে পড়ে যায় পাখি। ব্যথায় নীল হয়ে যায় পুরো মুখ। উঠে দাঁড়াতেই বুঝতে পারে শাড়ির আঁচলে কারো টান। পিছু ফিরে তাকিয়ে দেখে পুরো আঁচলটা লোকটার হাতের মুঠোয়। খানিক পরেই নিজের অবস্থার কথা ভেবে চোখ মুখ অন্ধকার হয়ে আসে পাখির। করুণ দৃষ্টিতে লোকটার দিকে তাকাতেই কটাক্ষের হাসি উপহার দেয় লোকটা। বুকের কাছের আঁচলটা চেপে টান দিয়েও কোনো লাভ হয় না। আল্লাহ! অস্ফুট স্বরে বলে শাড়ির কুচি দ্রুত খুলে পুরো শাড়িটা খুলে লোকটার মুখে ছুঁড়ে মারে। এরপর প্রাণপণে ছুটে চলে আসে নিজের ঘরে। খুব দ্রুত দরজা লাগিয়ে হাঁফাতে থাকে পাখি। বুকের ছাতি যে হাফরের ন্যায় ওঠানামা করছে।
হার্টবিট বেড়ে গেছে অনেক গুণ। পেটের চারপাশে হাত চেপে চেপে বোঝার চেষ্টা করে কোথাও অজান্তেই ব্যথা পেয়েছে কিনা। পরক্ষণেই কান্নায় ভেঙে পড়ে পাখি। মেঝেতে বসে দুহাতে হাঁটু জড়িয়ে কেঁদে ফেলে। বারবার শানের কথা মনে আসছে, শানের মুখটা চোখে ভাসছে। কোথায় তুমি? আমাদের মনে হয় আর দেখা হবে না গো। আচ্ছা আমি কি আজ মরে যাব? মরলেও কোনো আফসোস নাই, কিন্তু লোকটা যদি দরজা ভেঙে আমার সাথে মন্দ কিছু করে। সহায় হও হে মালিক। ভাবতেই দরজায় পরপর কতগুলো লাথির শব্দ স্পষ্ট হয়। ভয়ে আর্ষ্ট হয় পাখির পুরো তনুমন। গা গুলিয়ে আসে পাখির। বুক ফেটে চিৎকার চলে আসছে যেন। কিন্তু চিৎকারে খুব একটা কাজ হবে বলে মনে হয় না। তবুও পরপর কতগুলো চিৎকার দেয় পাখি। কিন্তু বৃষ্টির শব্দের কাছে সে চিৎকার ঘরের চারকোনাতেই সীমাবদ্ধ থাকে। একে তো শরীর অনেকটা ফুটবল, তার উপর এতটা ধকল শরীর নিতে পারে না। চিৎকারগুলো দেওয়ার পর বুঝতে পারে তলপেটে চিনচিনে ব্যথা করছে। বৃষ্টির ধারার ন্যায় চোখের পানি ফেলে পেটে হাত বুলিয়ে বলে, শান। নিজের দিকে তাকাতেই চোখ মুখ মুছে দ্রুত কাবার্ড থেকে জামা বের করে গায়ে জড়িয়ে নেয়। দরজা খোল। দরজা ধাক্কার সাথে বলিষ্ঠ কণ্ঠের কর্কশ আওয়াজে চমকে ওঠে পাখি। সেদিকে কান না দিয়ে দ্রুত ঘরের চারদিকে নিজের ফোন খোঁজা শুরু করে। মনে পড়ে যায়, ফোন তো সিঁড়িতে পড়ে গেছো, আল্লাহ সহায় হও। কাঁদতে কাঁদতে জানলার কাছে চলে যায় পাখি। নিচে তাকিয়ে আশপাশে কাউকে খোঁজার চেষ্টা করে। আবাসিক এলাকা হওয়ার দরুন মানুষের সমাগম বরাবরই কম এখানে। আর এমন প্রবল বেগে বৃষ্টিতে তো অণুবীক্ষণ যন্ত্রেও খুঁজে পাওয়া ভার। অন্যদিকে দরজায় সমান তালে লাথি ধাক্কা দিয়েই চলেছে লোকটা। ঘরের সব ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজেছে পাখি, কোথাও কিছু নেই যার দ্বারা কারো কাছে সাহায্য পাওয়া সম্ভব। কি ওটা রাখলেন? আগের সিম কার্ডটা চেঞ্জ করলেন? হুমম কয়েকটা মেয়ে খুব জ্বালাচ্ছিল। হঠাৎ সেদিনের কথা মাথায় আসে পাখির। চোখের পানি মুছে দ্রুত উঠে যায় সাইড টেবিলের প্রথম ড্রয়ারটার কাছে। টেনে খুলেই ড্রয়ারের সবকিছু বের করে পাখি। সিমটা হাতে উঠে আসে খানিক বাদেই। চোখ দুটো চিকচিক করে ওঠে খুশিতে। মুহূর্তে সে খুশি গায়েব হয় ফোনের কথা ভেবে। কিছু একটা ভাবে শানের টুলস বক্সটা হাতে নেয় পাখি। দৃঢ় বিশ্বাস এখানে কোনো না কোনো পুরনো ফোন থাকবেই। যেই ভাবা সেই কাজ। অনেক খুঁজে একটা পুরনো বাটন ফোন পেয়ে যায় পাখি। ঘাবড়ানো চোখ দুটো দরজার দিকে বারবার তাকাচ্ছে। একদিকে ভয়, অপরদিকে বিপদ কাটানোর অদম্য ইচ্ছা। এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে পাখির তনুমন। ফোনে সিমটা ওঠানো হলেও খোলে না সে ফোন। দ্রুত চার্জিং এ লাগায়। কানেকশন পেয়ে যায়। শখের বশে মুখস্থ করা শানের নম্বরটায় ডায়াল করে পাখি। ডাক্তার শান, প্লিজ প্রেজেন্ট ইয়োর প্রেজেন্টেশন। ইটস ইয়োর টার্ন ইয়াং ম্যান। ইয়া শিওর। সন্ধ্যা 7টা বাজছে। সবার প্রেজেন্টেশন শেষে ক্রম আসে শানের। সৌজন্যমূলক হেসে মাউথস্পিকারটা ঠিক করে নিয়ে মনিটরে সকলের উদ্দেশ্যে প্রজেক্টের প্ল্যানগুলো দেখাতে শুরু করে শান। সাউন্ডপ্রুফ ঘরটায় বৃষ্টির শব্দ ঢুকতে পারছে না। ফোনটা ভাইব্রেট করছে অনবরত। পিনপতন নীরবতায় ভাইব্রেশনের কম্পিত শব্দটাই বিরক্তির কারণ হচ্ছে সকলের। সবার দৃষ্টি নিবন্ধ হয় শানের ফোনে। শান সকলের দিকে একবার তাকিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যায়। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে অজানা একটা নম্বর। ভ্রু কুঁচকে কেটে দেয় সাথে সাথেই। এক্সট্রিমলি সরি, অনুরোধের স্বরে বলে শান পুনরায় মনোযোগী হয় মিটিংয়ে।
এদিকে দরজায় বিকট শব্দ হতেই ভয় পাখির হাত থেকে পড়ে যায় ফোনটা। পাখি ধরেই নেয় দরজা ভেঙে ফেলেছে লোকটা। কিন্তু না, পাখিকে অবাক করে দরজা ঠায় দাঁড়িয়ে থাকে নিজের অবস্থানে। নিজেকে বড্ড বেশি অসহায় লাগে মুহূর্তেই। ভিতর যে দুমড়ে মুচড়ে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে বারবার। বারবার ঢোক গিলেও গলাটা ভিজছে না। কাপা কাপা হাতে ফোনটা তুলে দেখে বন্ধ হয়ে গেছে। ফোনটা আবারও চার্জে লাগিয়ে খোলার চেষ্টা করে পাখি, এবং দ্বিতীয়বার খুলেও যায় ফোনটা। হাজার বিপদের মাঝেও চোখ ঝলমলিয়ে ওঠে যেন। সময়ের ব্যয় না করে আবারও শানের নম্বরে ডায়াল করে। ডফাইসাল, প্লিজ পিক আপ দ্য কল। উই উইল ওয়েট রাইট। হাস্যজল মুখে সবার দিকে একবার তাকিয়ে কথাটা বলে ইন্ডিয়া থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞ মনোজ শেঠি। তার কথায় সবাই সম্মতি দিল ও ব্যাপারটা যে মোটেও ভালো হলো না তা শানের বুঝতে অসুবিধা হয় না। বিরক্তি ভরা মুখে সকলের উদ্দেশ্যে বলে, এক্সকিউজ মি প্লিজ। বাহিরে বেরিয়ে দ্রুত ফোনটা রিসিভ করে শান। হ্যালো, 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 কে বলছেন? রেগে গিয়ে বলে শান। শানের কথায় বুক ছিঁড়ে কান্না আসে পাখির। মুখ চেপে কান্না সংবরণ করে বলে, হহজ্জা হহ, হ্যালো হ্যালো, আমি বলছি। আজ যাচ্ছি, তার মানে এটা না আমি আর আসব না। আজকের ফল মোটেও ভালো হবে না পাখি। পাখির কথার মাঝেই দরজার বাহিরে থেকে কর্কশ গলায় শাসায় লোকটা। কথা বলা রেখে পাখি কান পাতে বাহিরে থেকে আসা কণ্ঠটার দিকে। মুহূর্তেই দরজায় সজোরে ধাক্কা মারার কারণে খানিকটা নড়ে ওঠে কাঠের মোটা দরজাটা। পাখি দ্রুত বলে, আমি পাখি, তুমি কই গো? প্লিজ বাড়ি আসো। কিন্তু ওপার থেকে কোনো আওয়াজ আসে না। দরজার ওপারেও সবটা নীরব। কেউ বলতেও পারবে না এতক্ষণ দরজার উপর দিয়ে কি ঝড়টা বয়ে গেল। পাখি ফোনটা কান থেকে চোখের সামনে এনে দেখে ফোনটা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ব্যাটারি ডাউন হয় ফোনের। ফোনের দিকে তাকিয়ে চোখে মুখে না বুঝার ছাপ চলে আসে শানের। বোধগম্য হয় না কে ছিল, কারণ তখন বৃষ্টিটা ছিল মুষলধারে। ফোনটা সাইলেন্ট মুডে টেবিলের উপর করে রেখে শান দ্বিতীয়বারের মতো মিটিংয়ে মনোনিবেশ করে। পাখি দরজায় কান দিয়ে পদধ্বনি বোঝার চেষ্টা করে। সিঁড়ি বেয়ে নেমে যাওয়ার শব্দ বুঝতেই হাফ ছেড়ে বাঁচে পাখি। বাম হাত বুকে চেপে দরজায় ঠেস মেরে নিচে বসে পড়ে। একটু আগের কথা ভাবতেই চোখে ঝর্ণার ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ে। ঘামে ভিজে একাকার পুরো শরীর। কেটে যায় 15 থেকে 20টা মিনিট। তবুও বৃষ্টি থামার কোনো নামগন্ধ যেন নেই। নিজেকে বিপদ মুক্ত ভেবেই সন্তপনে দরজাটা খোলে পাখি। আর চোখে দরজার এপাশ ওপাশ তাকায় সে। কেউ নেই। শুকনো গলায় কয়েকটা শুকনো ঢোক গিলে এক পা বাড়ায় পাখি। উদ্দেশ্য যে করেই হোক বাড়ির কাউকে জানাতেই হবে। চারদিকে ভালো করে দেখে পা টিপে টিপে আগে যে ঘরে ছিল ইনায়া সহ সে ঘরে ঢুকে পাখি। দ্রুত দরজার ছিটকিনি লাগিয়ে ইনার ফোন খুঁজতে থাকে বিছানা আর টেবিলের ড্রয়ারে। অবশেষে ফোনটা খুঁজে পায় খাটের একদম পিছনের ফাঁকা জায়গায়। হাতে নিয়ে দ্রুত ডায়াল করে শানের নম্বরে। রিং হচ্ছে কিন্তু ফোনটা ধরছে না শান। ধরছে না। নিজের পিছনে সেই চেনা কণ্ঠটা কর্ণকুহরে ঢুকতেই বুকের ভিতর আবারও তোলপাড় উঠে যায়। খুব সাবধানে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় পাখি। চোখ পিটপিট করে তার। আরে ধরবে না, মিটিংয়ে ব্যস্ত আছে। খুব শান্ত অথচ ধারালো একটা কথা।
দরজার দিকে চোখ পড়তেই পাখি বুঝতে পারে আবারও কত বড় ভুল সে করল দরজার ছিটকিনিটা নিজেই লাগিয়ে। কিন্তু সে তো লাগিয়েছিল বিপদ থেকে বাঁচতে, সেই বিপদ কিনা ঘরের ভিতরেই। হুহুস্বরে ডুকরে কেঁদে ওঠে পাখি। কংগ্রাচুলেশনস মিস্টার শান। মিটিং শেষ করে ধপ করে পিছনের চেয়ারে বসে পড়ে শান। টাইটা টেনে ঢিলে করে চশমাটা খুলে টেবিলে রাখে। ফোনটা উল্টিয়ে দেখে 8:30 বেজে গেছে। সাথে একটা মিসড কল ইনার নম্বর থেকে। প্রথমে ভ্রুজোড়া কুচকালেও পরক্ষণে মুচকি হেসে ব্যাগ প্যাক করে আমন্ত্রিত কলিগদের নিয়ে বের হয় কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। পথে কয়েকবার পাখিকে ফোন করা হলেও ফোনটা সুইচ অফ পায় শান। মুচকি হেসে আনমনে বলে, এত অভিমান আমার বউটার। স্ক্রিনে পাখির হাস্যজল মুখটা আঙ্গুলে ছুঁয়ে বলে, পুতুল বউ আমার। ম্যাডাম বউ মা কোথায়? আছে হয়তো কোথাও। আমিও দেখছি না অনেকক্ষণ ধরে। বৌমার শরীরটা খারাপ বুঝেছি। হয়তো রেস্ট নিচ্ছে, বলেই শর্মিলা রাহেলাকে বলে ইনাহকে নিয়ে বিয়ের অতিথিদের সাথে কুশল বিনিময় করে। বড় মা, ভাবি কোথায়? রাফি হন্তদন্ত হয় বলে। পিছন ফিরে শর্মিলা অবাক হয়ে বলে, কি রে, সবাই বউ মাকে খুঁজছিস মানে? আছে হয়তো কোথাও। দেখ না বাবা খুঁজে। আমি পুরো সেন্টার তন্নতন্ন করে খুঁজলাম বড় মা। ভাবি কোথাও নেই। ভাইয়া বলেছে ভাবিকে চোখে চোখে রাখতে, অপরাধীর ন্যায় কথাগুলো বলে রাফি। শর্মিলার গায়ের লোম শিউরে ওঠে মুহূর্তেই। নেই মানে, কি বলিস এসব? তুই সব জায়গায় খুঁজেছিস তো রাফি? হতাশ কণ্ঠে প্রশ্ন ছড়ে শর্মিলা। রাফির এক কথায় জবাব, হ্যাঁ বড় মা। বিয়ে বাড়িতে হুলস্থুল কাণ্ড ঘটে যাবে যদি জানাজানি হয় ডক্টরের বউ লাপাত্তা। শর্মিলার পুরো শরীর দরদর করে ঘামতে থাকে। পাখির নম্বরে পর পর কতগুলো কল করে। ভাঙ্গা চূর্ণবিচূর্ণ ফোনে কখনোই কল ঢুকবে না। স্বাভাবিক। অজানা আতঙ্কে শ্বাস ভারী হয়ে আসে শর্মিলার। একে একে খান সাহেব, শানের কাকা, কাকি, আব্দুল্লাহ, রাহেলা, সবার কানে কথাটা চলে যায়। লোক চক্ষুর আড়ালে অনেক খোঁজাখুঁজি চলছে। কিছুক্ষণ আগেই বিয়ে সম্পন্ন হয়ে যায়। এখন খাওয়া দাওয়ার পালা। এই সময় এমন কিছু জানাজানি হলে মানসম্মানের রফাদফা হবে। এক কান দুই কান করতেই কথাটা পৌঁছে রাখিনীর কানে। বেশ স্তম্ভিত হয় রনি। পাখির কথা ভাবতেই বুকের ভিতর কষ্টে মোচড় দিয়ে ওঠে রাখির। একদিক আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন চলছে, আর অন্যদিকে গড়ে উঠছে চাপা দুশ্চিন্তার বিশাল প্রাচীর। এই মেয়েটাকে দেখেছেন কোথাও? ফোন এগিয়ে পাখির ছবি দেখিয়ে কমিউনিটি সেন্টারের দারোয়ানকে জিজ্ঞাসা করে রনি। দারোয়ান বেশ কিছুক্ষণ পাখির অপ্রস্তুত ছবিটার দিকে চেয়ে বলে, এই ম্যাডাম কি আজ জামরঙ্গের শাড়ি পরেছিল? রনি চিন্তায় পড়ে যায়। কারণ আজ একবারও পাখির সাথে তার সাক্ষাৎ হয়নি। পাশ থেকে রাফি হড়বড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, জাম রঙের মতো একটা শাড়ি পরছিল ভাবি। রনি ভ্রু কুঁচকে রাফিকে বলে, তুই শিওর? হ্যাঁ ভাইয়া, আমি দেখেছি নিজের চোখে। ওকে এবার বলুন, ইনাকে কখন দেখেছেন? দারোয়ানের দিকে ফিরে উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে রনি। স্যার বিকেলের একদম শেষের দিকে। তখন কেবল সন্ধ্যা হবে। তখন দেখছি খুব চিন্তিত চোখে মুখে গেইটের বাহিরে দাঁড়িয়েছিল। পরে একটা গাড়ি করে এই পাশে চলে গেছে। হাত দিয়ে রাস্তার বাম দিকে ইশারা করে বুঝিয়ে দেয় দারোয়ান ছেলেটা।
বিয়ের বড়ই যখন হন্তদন্ত হয়ে এদিকে ওদিক ছোটাছুটি করে তখন সবার নজর নিশ্চয়ই তার উপরই পড়বে। রনির বেলায়ও তার ব্যতিক্রম নয়। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন রনি। রোশনি বাহিরে এসে আলো ঝলমলে মাঠটায় দাঁড়িয়ে একবার সবার দিকে তাকায়, তারপর গেইটের কাছে দাঁড়ানো নিজের ছেলের কাছে চলে যায়। এই কাজটা কি বাড়ির অন্য কেউ করতে পারত না রনি? সবাই তোমার দিকে কেমন করে দেখছে দেখো। বাড়িতে আরও তো লোক আছে নাকি? চাপা স্বরে কপট রাগ দেখিয়ে রনির কাছ ঘেঁষে কথাটা বলে রোশনি। লাইক সিরিয়াসলি মমো, ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হু ইজ পাখি? ভ্রকুটি করে রোশনির দিকে ফিরে অবাক হয়ে বলে রনি। মুখের কথা মুখেই মিলিয়ে যায় রোশনির। রনি শান্তস্বরে বলে, লিসেন মা, পাখি হচ্ছে সেই মেয়ে যাকে আমার ভাই ভালোবাসে, যার মাঝে আমার প্রাণপ্রিয় ভাইয়ের আত্মা লুকিয়ে আছে। মা, আমরা কেউ জানি না পাখি কোথায় আছে। হাতঘড়িটার দিকে তাকিয়ে বলে, ভাইয়ার মিটিং ইতোমধ্যে শেষ হওয়ার পথে। কি জবাব দেবে তোমরা? ও আসলে পাখির কিছু হলে ভাইয়াকে বাঁচানো সম্ভব নয় মা। তুমি জানো না, আমি জানি। ভাইয়ার কাছে পাখি কি জিনিস, সামন থেকে সরো মা। আই ডোন্ট কেয়ার মা, কে আমার সম্পর্কে কি বলল। রাফি, গাড়ি বের কর, বলেই রাফিকে তাড়া দেয় দ্রুত গাড়ি বের করতে। রোশনি ছেলের দিকে একবার তো মেহমানদের কুনজরের দিকে একবার তাকাচ্ছে। কি করব খান সাহেব? বৌমা কোথায় গেল? মানলাম শরীর খারাপ, তাই বলে ফোনটা সুইচ অফ রাখবে বলেন তো? মেয়েটা ঠিক আছে তো? আমার বাবুকে আমি কি জবাব দেব? মিটিংয়ে যাওয়ার আগে পই পই করে বলে গেছে মা তোমার বৌমার শরীর খারাপ, ওকে দেখে রেখো। আর আমি এইটুকু কাজে পারলাম না করতে। প্রলাপ বকতে বকতে হাতে কপাল ঠেকিয়ে মাথা নিচু করে বসে পড়ে শর্মিলা। রাহেলা একমনে শুধু আল্লাহকে ডেকে চলেছে। রানু রাহেলাকে সান্ত্বনা দিচ্ছে। দুশ্চিন্তার ছাপ শানের কাকার চোখে মুখে। আব্দুল্লার চোখের কোণে চিকচিক করছে পানি। হাজার হোক মেয়েটার প্রতি আলাদা একটা টান পড়ে গেছে গত মাসগুলো থেকে। খান সাহেব শর্মিলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয় না। দুশ্চিন্তা যে তার হচ্ছে না এমনটা নয়, তবে তিনি প্রকাশ করছেন না। মুন সাইন কোথায় দিদা? বলতে বলতেই ঠোঁট উল্টে কেঁদে ফেলে ইনা। শর্মিলার কোলে মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলে মেয়েটা। খুব কষ্টে ইনাহকে চুপ করিয়ে মিছে সান্ত্বনা দেয় শর্মিলা। কারণ যে করেই হোক তীরে এসে তরি ডোবানো যাবে না। মেহমানদের কানে কিছুতেই খবরটা পৌঁছানো যাবে না। বড় মা, কম্পিত জড়িয়ে আসা কণ্ঠে রাফির ডাকে পিছনে ফেরে শর্মিলা। কি রে, কি হলো? আমার বৌমা কোথায়? হন্তদন্ত হয়ে প্রশ্ন করে শর্মিলা। রনি ধপ করে পিছনে রাখা চেয়ারটায় বসে পড়ে। দুই হাতে মুখ চেপে ঘন ঘন শ্বাস নিতে থাকে। কিছু বলছিস না কেন? বাড়িতে গেছে, রেস্ট নিচ্ছে তাই না? বললি না ফোনটা বন্ধ কেন? পরপর কতগুলো প্রশ্ন করে শর্মিলা। ভাবি বাড়িতে নেই বড় মা। বলতে বলতে কেঁপে ওঠে রাফির স্বর। নেই মানে কি? ঘরে খুঁজেছিস? ভাবির সাইড ব্যাগটা সিঁড়ির কাছ পড়েছিল। ফোনটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে সিঁড়ির নিচে পড়েছিল। আর গা শিউরে ওঠে শর্মিলার। আরবলা কথাটা শোনার জন্যে কান যেন অধীর আগ্রহী, কিন্তু মন কেন জানে না বলছে কথাটা না শোনাই ভালো। নিজেকে কোনোমতে নিয়ন্ত্রণে এনে বুকে সাহস সঞ্চার করে প্রশ্ন করে, আর ভাবির শাড়িটাও সিঁড়ির একদম নিচে পড়েছিল। চারদিকে তাকিয়ে মিনমিন করে কথাটা বলে মাথা নিচু করে নেয় রাফি।
শর্মিলা মানতে পারে না রাফির কথা। নিজের শরীরের ভারটা খুব ভারী লাগছে তার কাছে। নিজেকে কোথাও ছেড়ে দিতে ইচ্ছে করছে যেন। টালটা সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় শর্মিলা। খান সাহেব কাঁধে হাত রেখে চেয়ারে বসায়। রাহেলা দৌড়ে এসে 1 গ্লাস পানি এগিয়ে দেয়। রোশনি শর্মিলার কাছাকাছি এসে মাথায় হাত বুলিয়ে বলে, এমন করো না ভাবি। সবকিছু ভালো হবে। মেয়েটার সাথে খারাপ কিছু হতেই পারে না। শান্ত স্থির চাহনিতে রোশনির দিকে তাকায় শর্মিলা। আরও একটা কথা বড় মা, মিয়ে যাওয়া কণ্ঠে বলে রাফি। প্রশ্নাতুর চোখে তাকায় শর্মিলা। রাফি সেদিকে দেখে বলে, ভাবির ঘরের অনেক ড্রয়ারের জিনিসপাতি এলোমেলো ছিল। কি ব্যাপার মা, তোমরা সবাই এখানে? মেহমানদের দেখাশোনা করছে কে? ঠোঁটে হাসি বজায় রেখে প্রশ্ন করে শান। প্রতিটা উৎসুক চোখ ঘুরে তাকায় শানের দিকে। সবার মুখেই ভয়ের প্রবল বলিরেখা স্পষ্ট যেন। রাফি সামনে থেকে সরে যায়। কি ব্যাপার, তোমরা এত কি নিয়ে চিন্তা করছ? আম্মা? কি হয়েছে আম্মা? বলতে বলতে শর্মিলার দিকে এগিয়ে আসে শান। নিজের দিকে আগত শানের প্রতিটা পদধ্বনি যেন শর্মিলার বুকে এক একটা করে তীর ছুঁড়ে মারছিল। উফ! 1 গ্লাস ঠান্ডা পানি আনত রানু। রানুকে উদ্দেশ্য করে বলতেই শান আবার বলে, তুই থাক, ওয়েটারকে ডাকছি। বলেই ওয়েটারকে ইশারা করে শান। ঠান্ডা কিছুর অর্ডার করে। সবাই শানের উৎফুল্লতা দেখে ভিতরে ভিতরে গুমসে মরছে যেন। মিটিংটা সুন্দর হয়েছে আম্মা। গ্রেট প্রজেক্ট সাকসেস আমার, বলতেই সাফল্যের খুশি ফুটে ওঠে শানের চোখে মুখে। শর্মিলা জোরপূর্বক হাসি ঠোঁটে এলিয়ে বলে, তোর ককলিগরা কি এসেছে বাবু? হ্যাঁ মা, ওদের খেতে বসিয়ে আমি এখানে চলে আসলাম। কিরে নতুন বর্তর বউ কই? বলতে বলতেই নিজের শার্টের কলারটা টেনে শান নাক কুঁচকে ফেলে। ভেবেছিলাম তাড়াতাড়ি মিটিং শেষ হবে, এসে এখানে ফ্রেশ হব, তাই পাখিকে বাইদা ওয়ে পাখি কই? চারদিকে তাকিয়ে সন্দিহান চোখে সকলের উদ্দেশ্য প্রশ্ন করে শান। সবাই যেন এই সময়টারই অপেক্ষা করছিল মনে মনে। আম্মা পাখি কই? ওর শরীর কি খুব অসুস্থ হয়েছে? বলতে বলতে সবার দিকে আবার তাকায়। সবাই একে অন্যের মুখের দিকে চাওয়াচাওয়ি করছে। শান বিরক্ত হয়ে বলে, আরে তোমাদের মুখ চাওয়াচাওয়ি পড়ে করো, আগে বলো পাখি কোথায়? তোমাদের এই ন্যাকামিগুলো বড্ড বিরক্ত লাগে আমার। শর্মিলা কিছু বলতে উদ্যত হতেই শান রাফির দিকে তাকিয়ে বলে, তোকে বলেছিলাম পাখির শরীর খারাপ হলে ওকে ওর ঘরটায় নিয়ে যেতে। ওখানেই আছে তাই না? আচ্ছা আমি দেখছি। বলে অপরদিকে পা বাড়াতেই ইনা এসে পা জড়িয়ে ধরে শক্ত করে। ঠোঁট টিপে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু পারে না। শান ভ্রুকুচকে ইনাহকে কোলে তুলে নেয়। ইনাহ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। শানের গলায় মুখ গুজে শব্দ করে কেঁদে ফেলে। এই মাম্মাম, কি হয়েছে তোমার? এই দেখো, এদিকে দেখো না মা। সানসাইনকে বলো কি হয়েছে। বলতে বলতে ইনাহকে পাশের একটা চেয়ারে বসায়। ছোট ছোট হাত দুটো দিয়ে চোখের পানি মুছে ইনাহ বলে, মুন সাইনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সানসাইন। আমার মুন সাইনকে এনে দাও তুমি। বলতে বলতে আবারও কেঁদে ফেলে ইনাহ। শানের পুরো শরীর ঠান্ডা হয়ে যায় মুহূর্তেই। বুকের ভিতর হাহাকার শুরু হয়ে যায় খানিক পরেই। ইনাহ 2 গালে হাত রেখে বলে, আচ্ছা আগে বলো, তোমার ফোন কোথায়? ইনাহ ভ্রু কুঁচকে বলে, আমার ফোন তো বাড়িতে সানসাইন। কেন? কিছুক্ষণ আগে আমায় ফোন দাওনি তুমি? কাপা কাপা স্বরে প্রশ্ন করে শান। না তো, আমরা তো সেই দুপুরে চলে এসেছি এখানে। আর ফোন তো আমার ঘরেই, ঠোঁট উল্টে বলে ইনাহ।
মুখে আঁচল চেপে কেঁদে ফেলে শর্মিলা। শান উঠে দাঁড়ায় ইনার থেকে। বিপদ যে ঘটেছে তা ভেবেই পুরো শরীর কাঁপছে শানের। শুকনো ঠোঁটটা জিহ্বার আলোতো ছোঁয়ায় ভিজিয়ে কপালটা স্লাইড করতে থাকে। ফট করে ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করে শান। প্রথম আননোন নম্বর থেকে কল আসে সন্ধে 7টায়। পরে ইনার নম্বর থেকে কল আসে রাত 7:30 দিকে। মিটিং শেষ হয় 8:30-এ। আর এখন বাজে 9:15। 2:15 সময়ের হিসেব মিলাতেই শানের মাথায় চক্কর দিয়ে ওঠে। শান বাবা বলে এগিয়ে এসে পিছন থেকে ধরে নেয় আব্দুল্লাহ। চোখ পিটপিট করে শান পিছনে ফিরে আব্দুল্লাহকে হাত ইশারা করে বোঝায়, আমি ঠিক আছি। পুরো দুনিয়া আধারে ছেয়ে যায় যেন। চোখ বন্ধ করতেই হাস্যোজ্জ্বল পাখির মুখটা ভেসে ওঠে মানসপটে। ভাইয়া, যতদূর বুঝতে পেরেছি বাড়ি থেকে কিছু একটা হয়েছে। শানের দিকে এগিয়ে এসে কথাটা বলে রনি। পাখি কি তোমাদের সাথে এসেছিল আম্মা? কণ্ঠের স্বর একদম খাদে ফেলে শান্ত ভঙ্গিত শর্মিলাকে প্রশ্ন করে শান। মাথা উপর নিচ করে শর্মিলা হ্যাঁ সূচক জবাব দেয়। তাহলে বাড়ি গেল কেন? স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন করে শান। শানের প্রশ্নের জবাবে কেউ কিছু বলতে পারে না। কারণ আদৌ কেউ জানেও না পাখি বাড়ি কেন গিয়েছিল। বলতে পারলে না তো আম্মা? কারণ তোমরা ওর খেয়ালই রাখোনি। বিয়ে নিয়ে এতটাই ব্যস্ত হয়েছিলে যে ওকে একটু দেখে রাখার কথাই তোমাদের কারোর মাথায় ছিল না। আম্মা তোমারে তো বলে গেলাম ও অসুস্থ আম্মা। তাও একটু খেয়াল রাখলে না আম্মা? অসহায় চোখে করুণ স্বরে প্রশ্ন করে শান। শর্মিলা কিছুই বলতে পারে না। বাড়িতে পৌঁছানোর পর দেখা সমস্ত কথাগুলো রনি এগিয়ে এসে শানকে জানায়। সেসব শুনে চোখ মুখের রং পাল্টে যায় শানের। নজর যেন আজ চঞ্চল। দ্রুত গাড়ির চাবি হাতে নিয়ে উঠে দাঁড়াতেই রাফি বলে, ভাইয়া আমি যাই। শান থমকে গিয়ে পিছনে ফিরে কটাক্ষের স্বরে বলে, সবাই অনেক বড় উপকার করেছ আমার। আর কিছু করতে হবে না ভাই। তোমরা বিয়ে এনজয় করো। বাকিটা আমি একা করতে পারব। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে শান চলে যায় বাড়ির উদ্দেশ্যে। এতটুকু রাস্তা অথচ গাড়ি যেন চলছেই না শানের। আশপাশের গাড়ি দেখে মনে হয় সবার গাড়ি দ্রুত ছুটছে, শুধু তারটা ব্যতীত। গাড়ির স্পিড আরও বেশি করে বাড়িয়ে সামনে তাকিয়ে একধানে ছুটে চলে। পাখির বিপদের কথা ভাবতেই পারছে না শান। নিজের উপর নিজেরই রাগ হচ্ছে তার। রাগে ক্ষোভে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে অজান্তেই। গাড়িটা গেইটের ভিতর ঢুকাতে ঢুকাতে দারোয়ানের দিকে তাকাতেই ভ্রুকুচকে শান ভাবতে থাকে, কোনো বিপদ যদি বাড়িতেই ঘটবে তাহলে দারোয়ান আমায় ফোন করল না কেন? ওই আননোন নম্বরটা কি দারোয়ানের? ভাবতেই গাড়িতে ব্রেক কষে শান। হাত ইশারা করে দারোয়ানকে কাছে ডাকে। গুড়ি গুড়ি বৃষ্টিতে গা ভিজে যাওয়ায় ছাতা সমেত গাড়ির গ্লাসের দিকে এগিয়ে আসে সালাম। জড়িয়ে আসা কণ্ঠে শান বলে, সালাম ভাই, বাড়িতে কি কেউ এসেছিল? না তো ভাইজান। কেউ তো আহে নাই। কেন? না কিছু না, তুমি যাও। কথা শেষ করে শান পুনরায় গাড়ি চালিয়ে সদর দরজার একদম সামনে চলে আসে। দ্রুত পা নেমে দেয় গাড়ির নিচে। পা চালিয়ে সদর দরজা অবধি গেলেও ভিতরে ঢোকার সাহসটা কুলাতে পারে না শান। কেমন যেন নিজেকে নিথর মনে হতে থাকে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সিগারেটের উদ্ভট গন্ধে চোখ মুখ কুঁচকে নেয় শান। চোখ খুলেই সোফার উপর রাখা জামরঙ্গের শাড়িটা নজরে পড়ে তার, যেটার কথাই রনি বলছিল। পা যেন চলছেই না। টলমলে পায়ে এগিয়ে শাড়িটা হাতে তুলে নেয়।
সেন্টার টেবিলে রাখা পাখির ফোনের ভাঙ্গা অংশগুলো হাতে ছুঁয়ে দিতেই গা কেঁপে ওঠে শানের। পাশে রাখা পাখির সাইড ব্যাগটায় নজর পড়ে শানের। বেশ উঁচু হয়ে আছে সেটা। হাতে নিয়ে ব্যাগের চেইন খুলে দেখে নিজের একটা পাঞ্জাবির সেট। কলিজা কেঁপে ওঠে শানের। বুঝতে বাকি থাকে না বাড়ি কেন ফিরেছিল পাখি। চোখ মুখ বন্ধ করে নিজের আবেগানুভূতিগুলো সংবরণের চেষ্টা করে। এরপর দৌড়ে উঠে নিজের ঘরে যেতেই চোখে পড়ে সিঁড়ির নিচে পড়ে থাকা তালা চাবিটার দিকে। এবার শান নিশ্চিত হয় পাখির বাড়িতে ফেরার কারণ বুঝতে পেরে। দ্রুত চলে যায় ঘরে। বিছানার এক কোণে পাখির পরিহিত ব্লাউজ পেটিকোটটা কুঁচকানো অবস্থায় দেখতে পায় সে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়। বিছানায় ধপ করে বসে দুহাতে মুখ চেপে ঘন ঘন শ্বাস নেয় শান। হাত দুটো পিছনে ঠাকিয়ে কাবার্ডের দিকে নজর ফেলে দেখে কাপড় চোপড় সব এলোমেলো। সবগুলো ড্রয়ার খোলা, জিনিসপাতি ছড়ানো ছিটানো। ঘরের চারিদিকে চোখ বুলিয়ে দেখে চার্জিংয়ে একটা ফোন। ভ্রু কুঁচকে সেদিকে উঠে যায় শান। ফোনটা নেড়েচেড়ে দেখে তারই অব্যবহৃত পুরনো ফোনটা। অবাক হয়ে ফোনটা খোলে শান। ডায়ালে নিজের নম্বর দেখে কুঞ্চিত ভ্রজোড়া মুহূর্তেই সোজা হয়ে যায়। শান বুঝতে পারে আননোন নম্বরটা তারই অব্যবহৃত সিমের। বেশ ভাবনায় পড়ে যায় শান। ঘরে পুরনো ফোন চার্জিংয়ে, পাখির শাড়ি একখানে, ব্লাউজ পেটিকোট অন্যখানে, কাবার্ড অগোছালো। কোনো কিছুই ঠাওর করতে পারছে না সে। মাথায় যন্ত্রণা করছে সবকিছু। কপালের উপরের রগগুলো দপদপ করে উঠছে থেকে থেকে। শান ঘরের ওয়াশরুম বেলকনি সবখানে খুঁজে হন্তদন্ত হয়ে বের হয়ে আসতেই নজর পড়ে ইনাহর ঘরের ভিতরে। বিছানার চাদরটা কুঁচকানো, অগোছালো। খাটের এক কোণার দিকে মেঝেতে পড়ে রয়েছে পাখির গায়ের ওড়না। শান দ্রুত এগিয়ে সেটা হাতে উঠিয়ে নেয়। হাজারো ভয় গ্রাস করে মুহূর্তেই। ঘরের চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে ক্ষীণস্বরে ডেকে ওঠে, পাখি পাখি। কোনো সাড়া নেই। পিছনে ফিরে বাহিরে চলে আসে। চোখ ফেটে জল গড়াতে চাইছে শানের। পায়ের গতিবেগ শূন্যের কাছাকাছি। তবুও মনের জোরে সব কয়টা ঘর খুঁজে দেখে শান। কোথাও পায় না পাখিকে। ব্যর্থ হয়ে রিক্ত হাতে ড্রয়িং রুমে ফিরে আসে। চারপাশে চোখ বুলিয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। এরপর জোরে চিৎকার করে বলে, পাখি। শব্দটা যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে শানের কাছেই। কান্নায় ভেঙ্গে পড়ে শান। কিছুক্ষণ পর দুহাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সামনে তাকাতেই চোখ পড়ে ডাইনিং টেবিলের কাছে মেঝেতে লাল চিকচিক করা রক্তের ফোঁটাগুলোর দিকে। লাইটের আলোর প্রতিফলনে সেসব আরও চিকচিক করছে যেন। শান দৌড়ে ছুটে যায় সেদিকে। রক্তগুলোর কাছে হাঁটু গেড়ে বসে পড়ে সে। বাঁ হাতের আঙ্গুলে তুলে চোখের সামনে নিয়ে আসে। বেশ ঠান্ডা সেগুলো। সামনে তাকাতেই আরো কয়েক ফোঁটা রক্ত দেখতে পায় শান। নিজেকে আর নিজের মাঝে খুঁজে পায় না সে। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে। খুব ধীর পায়ে এগিয়ে যেতেই দেখে রান্নাঘরের মেঝেতে রক্তের ছড়াছড়ি। যেন রক্তের বন্যা বয়ে গেছে একটু আগে। নিজেকে অসাড় লাগে শানের। পাখির কথা ভেবেই দম বন্ধ হয়ে আসে যেন। রক্তের ক্ষীণ প্রবাহের আগমনের উৎস খুঁজতেই রান্নাঘরের আরও ভিতরে যায় শান। বাঁ হাতে চোখ মুখ মুছে কিচেন ডেস্কের নিচে চোখ পড়ে যায়। ফোঁটা ফোঁটা রক্ত সেখান থেকেই গড়িয়ে পড়ছে। শান এবার ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলে। তার সাহস হয় না ডেস্কটা খোলার। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় লাগে যেন।
সত্যিই সাহস জোগানোর জন্যে কাউকে লাগতো এখন। কান্না থামিয়ে কাপা কাপা হাতে ডেস্কের ছিটকিনিটা খুলতেই গড়িয়ে পড়ে স্বর্ণের চিকনো 4টা চুড়ি সমেত পাখির বা হাতটা। খুব ভালোবেসে গড়িয়ে দিয়েছিল শান। এবার আর বুঝতে বাকি থাকে না তার জন্যে কি অপেক্ষা করছে। কোথা থেকে যেন এক আকাশ পরিমাণ সাহস এসে জমা হয় শানের মনে। রক্ত মাখানো মেঝেতে হাঁটু গেড়ে বসে ডেস্কের ভিতর তাকাতেই পাখির রক্তে এবড়োখেবড়ো মুখটা চোখে পড়ে শানের। চিৎকার করে ওঠে। কাল বিলম্ব না করে খুব সাবধানে বের করে আনে পাখিকে। কোলে তুলতেই বুঝতে পারে রক্তের ধারার প্রধান উৎস। ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যায় মুহূর্তেই। সেদিকে থেকে নজর সরিয়ে পাখির রক্তাক্ত দেহটা কোলে তুলে ড্রয়িং রুমে নিয়ে আসে শান। রক্তটা এখনো অনেক গরম দেখে শানের বোঝার বাকি থাকে না কিছুক্ষণ পূর্বেই দুর্ঘটনা ঘটে গেছে। কালো চুলের গোছটা রক্তে লাল হয়ে গেছে একদম। টুপ টুপ করে আগা দিয়ে রক্ত পড়ছে। বুকের কাছের জামার সাদা রং রক্তে লাল রঙে পরিণত হয়েছে। কোমর থেকে পায়ের পাতা পুরোটাই লাল রক্তে রঙিন আজ। পাখিকে বুকের মাঝে চেপে ধরে আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে ওঠে শান। লম্বায় দুটো শ্বাস টেনে একটা হেঁচকি তুলে পিটপিটিয়ে খোলে পাখি। চোখের পাতা দুটো খুলতেও কষ্ট হচ্ছে যেন নিদারুণ। পুরো পাতা রক্তে জবজবে হয়ে গেছে। শান চকিতে নিচে তাকিয়ে দ্রুত হাত দিয়ে মুছে দেয় সদ্য জমাট বাঁধতে শুরু করা রক্তের ফোঁটাগুলো। পাখি, এই পাখি। জান পাখি আমার, এই তো আমি জান। চোখ খোলো জান, কান্নাজড়িত কণ্ঠে বলে চলে শান। আহত চোখ দুটো খুলে শানের দিকে তাকায় পাখি। শানের চোখের নোনা জল এসে গালে পড়তেই চোখ বুজে নেয় সে। শান অনবরত কেঁদেই চলেছে। পরক্ষণে চোখ খুলে ক্ষত বিক্ষত ডান হাতটা জোর করে উঁচিয়ে শানের গাল স্পর্শ করার চেষ্টা করে পাখি। রক্তে জড়ানো চোখ টেনে টেনে খুলে অস্পষ্ট স্বরে বলে, বড্ড দেরি করে এলে। হাতটা ধপ করে পড়ে যায় নিচে। পরপর দুটো হেঁচকি তুলে চোখ বন্ধ করে নেয় পাখি। পাশেই কোথাও বিকট শব্দে বাজ পড়ার আওয়াজ হয়। মুহূর্তেই থেমে যায় বৃষ্টির গতি। যেন সে তার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে ধরণী থেকে বিদায় নিল। চলবে।